সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে বীরদর্পে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। গাজার আরও গভীরে অনুপ্রবেশের সময় মঙ্গলবার দখলদার বাহিনীর ওপর কয়েক দফা শীর্ষস্তরের হামলা চালিয়েছিলেন তারা। এতে ইসরায়েলি সেনাদের মধ্যে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস মঙ্গলবার জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা সিটির পূর্বাঞ্চলে আল তুফা এলাকায় দার আল আরকাম স্কুলের কাছে অবস্থিত একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে একাধিক মর্টার হামলা চালিয়েছেন। একই সময় দক্ষিণ গাজার খান ইউনিসে মোরাগ অক্ষে অবস্থিত আরেকটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে ভারী ক্যালিবারের একাধিক মর্টার শেল দিয়ে আঘাত হানেন তারা। তাছাড়া আল কাসাম জানিয়েছে তাদের যোদ্ধারা আল কুদস এবং আল নাসের ব্রিগেডসের সঙ্গে যৌথ অভিযানে অংশ নেন, যেখানে খান ইউনিসের উত্তরে আল সাত্তার আল গার্বি এলাকায় শত্রু সেনাদল এবং তাদের সামরিক যানবাহনগুলোর ওপর ব্যাপক গোলাবর্ষণ করা হয়। এদিকে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেডসের সঙ্গে যৌথ অভিযানের ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দৃশ্য দেখা যায়। তাছাড়া আনসার ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে গাজা সিটির পূর্বাঞ্চলীয় আল শুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পরিচালিত মর্টার হামলার ভিডিও প্রকাশ করে আল কুদস। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখা শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেডস আলাদা এক বিবৃতিতে জানিয়েছে তাদের একটি ইউনিট কেন্দ্রের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের পর নিশ্চিত করেছে তারা গাজা সিটির আল শুজাইয়া এলাকার পূর্ব দিকে আগে থেকে পুঁতে রাখা একটি অ্যান্টি আর্মার এক্সপ্লোসিভ দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। যোদ্ধারা নিশ্চিত করেছেন সেখানে কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হন। এদিন আল আকসা মর্টার ব্রিগেডস জানিয়েছে তারা খান ইউনিসের উত্তর পূর্বাঞ্চল আল কারারার পূর্বে ইসরায়েলি সেনাদল এবং তাদের সামরিক যানগুলোকে লক্ষ্য করে একাধিক মর্টার হামলা চালিয়েছেন। আগের দিন আল কুদস ব্রিগেডস জানিয়েছিল তাদের যোদ্ধারা খান ইউনিসের উত্তর পূর্বাঞ্চল আবু হুদাফ এলাকায় আগে থেকে পুঁতে রাখা তাকিভ এক্সপ্লোসিভ ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছেন। এদিন আবু আলী মুস্তাফা ব্রিগেডস জানায় তারা আল কুদস ব্রিগেডসের সঙ্গে যৌথ অভিযানে গাজা সিটির আল শুজাইয়া এলাকার পূর্বে আল মুনতার স্ট্রিটে অ্যান্টি ট্যাঙ্ক এক্সপ্লোসিভ ব্যবহার করে একটি ইসরায়েলি সাজোয়া যান ধ্বংস করেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী জানিয়েছে মঙ্গলবার তারা ইসরায়েলের গভীরে একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছেন। গাজার উপর ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ এবং পবিত্র আল আকসা মসজিদকে অসম্মান করার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, এদিন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র বাহিনী প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালান। বিবৃতিতে বলা হয়, অভিযানের কাঙ্ক্ষিত লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে, যার ফলে লক্ষাধিক অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন। সারি বলেন, শত্রুরা জেনে রাখুক আমাদের মহান ইয়েমেনি জাতি তার গৌরবময় ইতিহাস, ধর্মীয় সংস্কৃতি ও গভীরভাবে প্রথিত মূল্যবোধের কারণে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পক্ষে এই ঈমানি অবস্থান অব্যাহত রাখবে। পরিণতি যতই ভয়াবহ হোক না কেন, এই পথে ইয়েমেনিরা অটল থাকবেন। তিনি প্রতিশ্রুতি দেন যতক্ষণ না গাজার বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ হবে এবং ভূখণ্ডটির উপর আরোপিত অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি বাহিনী তাদের ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাবে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইয়েমেন থেকে চালানো এই নতুন ক্ষেপণাস্ত্র হামলার কারণে মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চল এবং জেরুজালেমের সাইরেন বেজে ওঠে। হামলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লক্ষাধিক বসতি স্থাপনকারী বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে এই হামলায় সরাসরি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ধ্বংসাবশেষ থেকেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান আবার প্রত্যাখ্যান করেছে লেবাননের প্রতিরোধ সংগঠনটি। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সরকার যেন লেবাননের সমস্যার মূল কারণ হিসেবে ইসরায়েলের দশকব্যাপী আগ্রাসনকে অগ্রাধিকার তালিকায় রাখেন এবং তা মোকাবেলায় মনোযোগ দেন। শহীদ মেজর জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদাতের ৪০তম দিনে আয়োজিত এক অনুষ্ঠানে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননকে রক্ষায় প্রতিরোধ আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ নিয়ে কিছু লেবাননি রাজনীতিবিদদের দাবির জবাবে শেখ কাসেম জোর দিয়ে বলেন, প্রতিরোধ সংগ্রাম কোনো একতরফা সিদ্ধান্ত নয়, বরং এটি একটি জাতীয় ঐক্যমতের বিষয়। তিনি বলেন, এর রেজিস্ট্যান্স 1989 সালের তাইফ চুক্তির অন্যতম ভিত্তি, যা দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছিল। প্রতিরোধ নিরস্ত্রীকরণ নয়, বরং ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় নিবিড় মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান শেখ কাসেম। তিনি যুক্তরাষ্ট্র ও কিছু আরব রাষ্ট্রের চাপের সমালোচনা করে বলেন, ইসরায়েলকে খুশি করার জন্য তারা হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ চাচ্ছেন, অথচ ইসরায়েলকে প্রতিহত করাই এখন অগ্রাধিকার হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কিংবা কিছু আরব দেশ চাপ দিচ্ছে বলেই আমরা নিরস্ত্র হব, এমনটা ভাবা ঠিক হবে না। হিজবুল্লাহ মহাসচিব বলেন, লেবানন সরকারকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নের মোকাবেলা করতে হবে সেগুলো হলো কিভাবে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করা যায়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা যায়, প্রতিরক্ষায় সমাজের সব উপাদানকে অন্তর্ভুক্ত করা যায় এবং দখলদারিত্ব দূর করা যায়। এ সময় তিনি ইসরায়েলের উদ্দেশ্যে বলেন, গত ৮ মাস ধরে তারা যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই নিরাপত্তা মাত্র ১ ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। তিনি বলেন, লেবাননের প্রতিরোধ শক্তি সুসংহত, দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় প্রস্তুত। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি ভেঙে পড়েছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত নিউ রাইট পার্টির এই নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। পোস্টে তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থী লিকুদ পার্টির কঠোর সমালোচনা করে বলেন, তারা ইসরায়েলকে বর্জনীয় রাষ্ট্রে পরিণত করেছেন। বেনেটের মতে, নেতানিয়াহু সরকারের কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্রে ইহুদিদের প্রতি বিদ্বেষ আরও বাড়ছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি সহ কয়েকটি শহরে 10 দিন কাটানোর পর এসব মন্তব্য করেন বেনেট। সাবেক প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নানা সমস্যা, বিশেষ করে অর্থনৈতিক সংকটের জন্য এখন ইহুদিদের দোষারোপ করা হচ্ছে। দুই পক্ষের রাজনীতিবিদেরাই এই দোষারোপ করছেন। বেনেট বলেন, তিনি তার জীবনে কখনো এমন ভয়াবহ মাত্রার ইহুদি বিদ্বেষের ঢেউ দেখেননি। তার মতে, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই দলেরই সমর্থন হারাচ্ছে ইসরায়েল। বেনেট বলেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের অনেক সদস্য ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছেন। এছাড়া গাজায় ফিলিস্তিনিদের চলমান অনাহারের কারণে বন্ধু রাষ্ট্রগুলোর পক্ষেও ইসরায়েলকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি প্রকাশিত তথ্য উপাত্ত বলছে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি নিয়ে বেনেটের মূল্যায়ন সঠিক। গ্যালাপের এক নতুন জরিপে দেখা গেছে 32% মার্কিন নাগরিক গাজায় ইসরায়েলের যুদ্ধে সমর্থন জানাচ্ছেন, যা 2024 সালের সেপ্টেম্বর থেকে 10% কম। 2025 সালের জুলাই পর্যন্ত করা ওই জরিপের তথ্য বলছে, গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে 60% মার্কিন নাগরিক। 52% মার্কিন নাগরিক নেতানিয়াহুকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন, যা 1.5 বছর আগের তুলনায় অনেক বড় পরিবর্তন। গ্যালাপ বলছে, এর আগে 1990-এর দশক থেকে চালানো বিভিন্ন জনমত জরিপে নেতানিয়াহুর প্রতি এতটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যায়নি। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশ্মীরের পুঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির খবর প্রচার করা হয়েছে। দাবি করা হচ্ছে, সীমান্তে গুলি ছুড়ে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে এ খবর অস্বীকার করে ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার বিবৃতি দিয়ে বলেছে, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। এই বিবৃতির আগে হিন্দুস্তান টাইমস, পিটিআই সহ ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমে কর্মকর্তাদের বরাতে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্জ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। উভয় পক্ষের মধ্যে অন্তত 15 মিনিট ধরে গোলাগুলি চলে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে রয়টার্স থেকে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে 26 ভারতীয় পর্যটককে গুলি করে হত্যার ঘটনার জেরে মে মাসে দুই প্রতিবেশী দেশ সংঘাতে জড়িয়েছিল। 4 দিন ধরে চলা সংঘাতে উভয় পক্ষেই বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। পরে যুক্তরাষ্ট্রের ডাকে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।